হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পাবেল আর আমার সাথে আছে সুমাইয়া। আজকে মালদ্বীপের আমাদের পঞ্চম দিন। আজকে আমরা মালদ্বীপের হুলুমালো শহর থেকে চলে যাব শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আর আজকের ব্লগে থাকবে আমরা কিভাবে মালদ্বীপের হুলুমলা থেকে শ্রীলঙ্কাতে গিয়েছি এবং কি কি হয়েছে সবকিছুই বলা হবে। তো দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এরপর সকাল সকাল হোটেল থেকে আমাদেরকে এয়ারপোর্টের উদ্দেশ্যে ড্রপ করে দেওয়া হয়। আর আমাদের ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকায় 500 টাকার মতো, আর টাইম লেগেছিল 15 মিনিটের মতো। এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমরা শ্রীলঙ্কার দেশটি ফ্রিতে এক্সপ্লোর করি। আমরা ঢাকা থেকে মালদ্বীপের এয়ার টিকিটটি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে কাটি। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে টিকিট কাটলে শ্রীলঙ্কাতে ট্রানজিট ভিসা নিয়ে প্রবেশ করা যায়। আমাদের ট্রানজিট টাইম ছিল 25 ঘন্টার মতো। আমরা বাংলাদেশ থেকে ট্রানজিট ভিসাটি করে আসি। আমাদের ফ্লাইট টাইম ছিল 7:45-এ। আমরা 7টার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছিলাম। যেদিন আমরা মালদ্বীপে এসেছিলাম সেদিন আমাদের ফ্লাইট টাইম রাতে হওয়াতে আমরা ভিউটা এত সুন্দরভাবে দেখতে পারিনি। এখন সকালে হওয়াতে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এয়ারপোর্টের ঠিক সামনেই ছিল সাগর, আর পানিগুলো এত সুন্দর ছিল, মানে ভিউটা জাস্ট ওয়াও ছিল। মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে যাইতে আমাদের 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছিল। আর আমাদের মালদ্বীপের এয়ারপোর্টের কোনো ঝামেলা হয়নি, এবং শ্রীলঙ্কার এয়ারপোর্টও আমাদের তেমন কোনো প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমাদের কাছে কত ডলার ছিল এটাও জানতে চাইনি। আমাদের কাছে যা জানতে চেয়েছিল আপনাদের কাছে হোটেল বুকিং আছে কিনা এবং রিটার্ন এয়ার টিকিটটা আছে কিনা। আমরা হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট এবং ট্রানজিট ভিসাটা বাংলাদেশ থেকে করে গিয়েছিলাম। আর শ্রীলঙ্কাতে ট্রানজিট ভিসার জন্য কোনো ফি লাগে না। যদি আপনি 24 ঘন্টার বেশি থাকতে চান সেক্ষেত্রে আমাদেরকে ভিসা নিতে হবে। আর বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার ভিসা প্রাইস 2500 টাকার মতন হয়ে থাকে। প্লেনে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই। আর ব্রেকফাস্টে ছিল একটা ভেজিটেবল রোল, সাথে ছিল ড্রিঙ্কস লাইক অ্যাপেল জুস অ্যান্ড অরেঞ্জ জুস, অ্যান্ড সাথে অনেকে চাইলে অ্যালকোহলও নিতে পেরেছিল। পাভেল বিয়ার নিয়েছিল একটা। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সার্ভিস খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছিল। ওদের এয়ার হোস্টেসগুলো খুবই ফ্রেন্ডলি ছিল, যে কোনোভাবে ওরা হেল্প করার ট্রাই করেছে। সো ওভারঅল খুবই ভালো ছিল। আমাদের শ্রীলঙ্কার ইমিগ্রেশনটা হয়েছিল খুবই স্মুথ। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে পিকমি অ্যাপসের মাধ্যমে আমরা হোটেলে আমার টুকটুক নিই। আমাদের টুকটুকের ভাড়া পড়েছিল শ্রীলঙ্কান 300 রুপি, যা বাংলা টাকায় মাত্র 100 টাকার মতো আসে। একটা কথা বলে রাখি, বাংলাদেশে 1 টাকা সমান সমান শ্রীলঙ্কার 3 টাকা। আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে ডলার বাংলায় আমরা $100 ভাঙিয়েছিলাম, যা বাংলা টাকা আমরা 3000 টাকার মতো পেয়েছিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 15 মিনিটের মতো, আর আমাদের হোটেলটা ছিল লায়ন সিটিতে। এই সিটির প্রতিটি গেস্ট হাউস বা হোটেলগুলো খুবই রাজকীয় অ্যান্ড কিছুটা ভুতুরে টাইপেরও। ওভারঅল সবগুলো হোটেলই প্রায় সেম টাইপের, সেম ক্যাটাগরির, পুরো বাংলো টাইপ অ্যান্ড রাজকীয় টাইপের। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গেস্ট হাউসগুলো কেমন। আমরা এই গেস্ট হাউসটি ভাড়া করেছিলাম agora.com থেকে। আর এই গেস্ট হাউসের প্রাইস পড়েছিল মাত্র 2700 টাকার মতো বাংলা টাকায়।
যা আমার কাছে খুবই অল্প মনে হয়েছিল। আর এটা ছিল উইদাউট ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার, অনলি রুম রেন্ট। আপনারা সাথে চাইলে ব্রেকফাস্টও নিতে পারবেন, লাঞ্চও নিতে পারবেন, প্লাস ডিনারও নিতে পারবেন, সেক্ষেত্রে আলাদা পে করতে হবে। চলো, গো 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 গো। আম্মু ওই যে উপরে কি চলে যাই, তুমি থাকো। এটা মূলত টিপ্লেক্স বাসা ছিল, আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, আর থার্ড ফ্লোরেও কতগুলো রুম ছিল, ওখানে কোনো গেস্ট ছিল না। বাট আমরা আসার কিছুক্ষণ পরে ওখানেও 2টা গেস্ট চলে আসছিল। বাসাটাতে এসে কিছুটা ফিল হয়েছিল যেন হরর কোনো হাউস, যেটা আমরা আহটের মধ্যে দেখতে পেতাম, অনেকটা ওইরকম টাইপের। আর একদিনের জন্য মনে হয়েছিল আমি কোনো রাজার বাড়িতে চলে এসেছি, কোনো গেস্ট হয়ে। এই এই রিসোর্টের সবগুলো ফার্নিচারই পুরানো টাইপের, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অনেকটা রাজকীয় রাজকীয় ভাব ক্রিয়েট করে। এই গেস্ট হাউসটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, অনেক ওদের পরিষ্কার ছিল। হসপিটালিটিও খুবই ভালো ছিল, ওরা খুবই অতিথিপরায়ণ, ওদের আপ্যায়নে আমি মুগ্ধ হয়েছিলাম। আমার দেখা সবচেয়ে বেস্ট গেস্ট হাউসটি এটি। চলো, গো 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 গো। আম্মু ওই যে উপরে কি আপনারা চাইলে ওদের কাছ থেকে চলে যাই, এয়ারপোর্ট তুমি থাকো। ট্রান্সপোর্টও নিতে পারেন। আমরা ওদের কাছ থেকে এয়ারপোর্ট ট্রান্সপোর্ট নিয়ে নিই। সেক্ষেত্রে পে করতে হবে 2000 রুপিয়া, মানে শ্রীলঙ্কান রুপিয়া, বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার মতন। আমরা হোটেলে বিকাল 4টা পর্যন্ত আমরা রেস্ট নেব, তারপর আমরা কলম্বো সিটি ট্যুরের জন্য বের হব। আর কলম্বো সিটি ট্যুরের জন্য আমরা পিকমি অ্যাপস থেকে আমরা বুকিং করি। আমাদের হোটেল থেকে কলম্বো সিটিতে চাইতে মোটামুটি 3 ঘন্টার মতো লেগেছিল। কাট করো। পিকনি অ্যাপসের মাধ্যমে আমরা এই ট্যুরটাকে নিয়েছিলাম, আর ভাড়া পড়েছিল 2200 শ্রীলঙ্কিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 700 টাকার মতো পড়েছিল। অ্যাপস ছাড়া যদি আমরা গাড়ি নিতে চেয়েছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল ভাড়া অনেক বেশি চেয়েছিল। কোনো কোনো আহ, কোনো কোনো টুকটুক চেয়েছিল 3000 রুপিয়া, আবার কোনোটা 3500, আবার কোনোটা 4000ও চেয়েছিল। বাট আমরা বার্গেনিং করতে যাইনি, আমরা সরাসরি অ্যাপসের মাধ্যমেই করেছিলাম, যা খুবই সাশ্রয়ী ছিল। সো আপনারাও চাইলে অ্যাপসের মাধ্যমেই করতে পারেন, আমার মনে হয় এটাই ভালো হবে, বিকজ ট্যুরিস্ট দেখলে ওরা ভাড়া অনেক বেশি চায়। যাওয়ার সময় ছবি তুলবো, বাইরে ছবি তুলবো যাওয়ার সময়। অ্যাট ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম লোটাস টাওয়ারে, দেন ওখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা চলে আসছিলাম গঙ্গারামা টেম্পল, যেটা হচ্ছে শ্রীলঙ্কার সিটির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস, সবাই মূলত এখানে আসে। আর এখানে টিকিট প্রাইস ছিল 200 রুপিয়া, বাংলাদেশি টাকায় হচ্ছে 60 কিংবা 70 টাকার মতো পড়েছিল পার পারসন।
এটা মূলত বৌদ্ধদের একটি টেম্পল যা কলম্বো সিটিতে সবথেকে ফেমাস অ্যান্ড সবথেকে সুন্দর এবং সবথেকে বড় টেম্পল। ভিতরের কারুকার্যগুলো খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমাদের দেখা প্রথম বৌদ্ধ মন্দির এটা। আমরা মূলত কখনো বৌদ্ধ মন্দিরে যাইনি বা কেমন হয় আমাদের জানা ছিল না। তো আমরা এখানে মূলত পুরনো নিদর্শন, পুরনো মূর্তি কিংবা পুরনো ভাস্কর্য এগুলো দেখার জন্য এসেছিলাম, যেহেতু এটা অনেক পুরনো একটি জায়গা। এখানে অনেক সুন্দর কারুকার্যগুলো আর অনেক সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রেখেছে, ফুটিয়ে তুলেছে ওদের সংস্কৃতিকে। ওদের কালচার আসলে কেমন এখানে আসলে বোঝা যাবে, বিকজ এই দেশটি মূলত বৌদ্ধদেরই দেশ। এখানে বৌদ্ধরাই বেশি আর বৌদ্ধ মন্দিরও অনেক বেশি। বৌদ্ধ মন্দিরটি ভিজিট করার পর আমরা গিয়েছিলাম কলম্বো সিটিটা ঘুরে দেখার জন্য। আর সিটির পাশে একটা সুন্দর বিচ এরিয়া রয়েছে যার নাম হচ্ছে গালিফেস বিচ এরিয়া, যার এক সাইডে মূলত অনেক বড় বড় বিল্ডিং আর এক সাইডে হচ্ছে সি বিচ। এক কথায় জায়গাটা খুবই সুন্দর। বিকেলবেলা এর এনভায়রনমেন্ট অনেক সুন্দর। পাশাপাশি এখানে অনেক স্ট্রিট ফুড রয়েছে এবং শপিং মল রয়েছে। আমরা শপিং মলগুলো ভিজিট করেছি এবং এই দেশের পণ্যগুলো দেখেছি, কিছু শপিংও করেছি এবং স্ট্রিট ফুড খেয়েছি। ওভারঅল সব কিছু খুবই ভালো ছিল। এই বিচ এরিয়াতে হচ্ছে বড় বড় বিল্ডিংগুলো দেখলে মনে হয় মালয়েশিয়ান ভাইব। বাংলাদেশ টু মালদ্বীপ, মালদ্বীপ টু শ্রীলঙ্কা অ্যান্ড শ্রীলঙ্কা টু বাংলাদেশে আজকে আমাদের লাস্ট ব্লগ, বিকজ আগামীকালকে আমরা চলে যাব বাংলাদেশে। সো আমাদের সিরিজ এ পর্যন্তই ছিল। নেক্সট কোনো ট্যুরে নেক্সট কোনো ব্লগের জন্য আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।